দ্য ডার্কলিং থ্রাশ, টমাস হার্ডির একটি বিখ্যাত কবিতা। এই কবিতা সম্বন্ধে তো আমরা ডিটেলে জানবোই, কিন্তু তার আগে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই পার্টিকুলার কবিতাটি কিন্তু একটি ফিলোসফিক্যাল আইডিয়ার উপর বেস করে রয়েছে। নট অনলি একটি ফিলোসফিক্যাল আইডিয়া, আরো অনেক কিছু ব্যাপার বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে আগে জানতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দিস পোয়েম। তাহলে শুরু করা যাক। আমি আজকের কবিতাটা কিন্তু শুরু করব টাইটেল দিয়ে, যে টাইটেলটা থেকেই আমরা ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড বা ফিলোসফির দিকে যাওয়ার চেষ্টা করব। লুক এট দ্য টাইটেল। টাইটেলে কি আছে? টাইটেলটা হচ্ছে ডার্কলিং, ডার্কলিং থ্রাশ। ডার্কলিং মানে কি? ডার্কলিং মানে হচ্ছে ইন দ্য ডার্ক বা বিকামিং ডার্ক। আর থ্রাশ কি? থ্রাশ হচ্ছে তোমার আর স্মল সং বার্ড, স্মল সং বার্ড মানে একটা ছোট্ট পাখি যে গান গায়। এবার এই স্মল সং বার্ড রিপ্রেজেন্টস দ্য আইডিয়া অফ হোপ। কি রিপ্রেজেন্ট করছে? হোপকে রিপ্রেজেন্ট করছে। আর অন্যদিকে ডার্ক কি রিপ্রেজেন্ট করছে? দ্য নেগেটিভিটিজ অফ লাইফ। দ্য নেগেটিভিটিজ অফ লাইফ কে রিপ্রেজেন্ট করছে ডার্ক। তাহলে লুক এট দ্য টাইটেল ইটসেলফ, দ্যাট দ্য ভেরি টাইটেল অফ দিস পোয়েম ইজ প্যারাডক্সিক্যাল, তাই তো? প্যারাডক্সিক্যাল। একদিকে the poet is talking about the darkness, the dark world, but অন্যদিকে through the thrush he is also hoping for the hope, তাই তো? খুবই ইন্টারেস্টিং একটা পোয়েম এবং ভীষণ সুন্দর। মানে আমরা যে মডার্ন ওয়ার্ল্ডটাকে কিভাবে জাজ করি, মডার্ন ওয়ার্ল্ডে আমাদের জীবনযাপন কেমন, সেটা রিফ্লেকশনস হয়তো এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তাহলে এই যে দ্য ডার্কলিং থ্রাশ, এই টাইটেলটাতে তিনি কি বলতে চাইছেন? প্যারাডক্সিক্যাল একটা টাইটেল ইউজ করেছেন। এটা কিন্তু প্রথম টাইটেল নয়, আমি যখন পাবলিকেশন ডিটেলস পড়াবো তখন এই টাইটেলটা আরো অ্যানালিসিস করব। কিন্তু সিম্পলিফাইড ওয়েতে এটা ভাবো যে ডার্কলিং থ্রাশের থ্রুতে কবি কি এমন বলতে চাইছেন। মানে ভেবে দেখো, হি ইজ টকিং অ্যাবাউট দ্য হোপ ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড। সিম্পলিফাইড ওয়েতে হি ইজ টকিং অ্যাবাউট হোপ ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড। Now, what is this dark world? টমাস হার্ডি হঠাৎ করে ডার্ক ওয়ার্ল্ডের দিকে কেন ছুটছে, পেসিমিজম কেন তিনি অ্যাডপ্ট করছেন, এই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝার। আর এই ডার্ক ওয়ার্ল্ডকে যদি বুঝতে হয় আমাদের, তাহলে অবভিয়াসলি আমাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানতে হবে এই পোয়েমের। কারণ এই পোয়েমে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ বা ফ্রেজ এই হিস্ট্রির সঙ্গেই জড়িয়ে রয়েছে। So you have to be very critical about this thing. You have to know the history background of this poem. Without analyzing the history, it will be quite difficult. মানে উপর উপর মিনিং তো বুঝে যাব আমরা, বাট সিগনিফিকেন্স সেইটা বুঝতে পারবো না। তাহলে চলো হিস্ট্রিটা বুঝি। এই হিস্ট্রি বুঝতে গিয়ে আমরা চারটা মেজর পার্টে হিস্ট্রিটাকে ভাগ করে নেব। ফার্স্ট দেখতেই পাচ্ছ, এন্ড অফ 19th century, এন্ড অফ 19th century। তারপরে আমরা সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট সম্বন্ধে জানবো। তারপরে আমরা জানবো তোমার মডার্নিজম ব্যাপারটা কি, ধীরে ধীরে ভিক্টোরিয়ান এজ থেকে মডার্নিজমে কিভাবে যাচ্ছে। এবং ফাইনালি আমরা পার্সোনাল কনটেক্সট মানে পোয়েটস পার্সোনাল লাইফ সম্বন্ধে একটু জানবো, যেটা ভীষণভাবে এই কবিতার মধ্যে আমরা কিন্তু কিছু আইডিয়াস তার এখানে দেখতে পাবো। সো লেট আস বিগিন উইথ দ্য এন্ড অফ 19th century। আমরা জানি যে 19th century বা ভিক্টোরিয়ান এজে কুইন ভিক্টোরিয়ার একটা রেইন ছিল, তাই তো? এর আগের দিন যখন হোয়াট ডিড আই টিচ ইউ, ইউলিসিস যখন পড়িয়েছিলাম, ইউলিসিস পড়াতে গিয়ে আমি ভিক্টোরিয়ান এজটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এইখানে আমরা সেই বিস্তারিত আলোচনা করব না, কিন্তু কুইন ভিক্টোরিয়ার রাজত্বকালটা কেমন ছিল সেই ব্যাপারটা অল্প করে জেনে নেব। সেই আগের ভিডিওরই একটু রিফ্লেকশন আমরা এখানে দেখব। এর আগে যখন ইউলিসিস পড়িয়েছিলাম সেখানে বেশিরভাগটাই ছিল কি বলতো, সেখানে বেশিরভাগটাই ছিল প্রসপেরিটির কথা সেখানে বলা হয়েছিল। সেখানে যেন কুইন ভিক্টোরিয়ার সময়কালে চারিদিকে প্রসপেরিয়াস একটা ওয়ার্ল্ড চলছে। কি ধরনের প্রসপেরিটি ছিল?
যদি আমরা একটু অ্যানালিসিস মানে দু চারটা পয়েন্ট যদি বলি তাহলে দেখবো কি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, তাই তো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট ছিল একটা প্রমিনেন্ট জায়গা ছিল কুইন ভিক্টোরিয়ার সময়। সেকেন্ড প্রমিনেন্ট কি ছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল। থার্ড কি ছিল? আরবানাইজেশন, থার্ড ছিল আরবানাইজেশন। সবগুলো শুনতে কিন্তু ভীষণ পজিটিভ মনে হচ্ছে, তাই না? এদিকে দেখো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটছে, ইকোনমি চেঞ্জ হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, সবকিছু শুনতে খুব পজিটিভ লাগছে। বাট ততটা কি পজিটিভ ছিল? দ্যাট ইউ নিড টু আস্ক ইউর সেলফ। একটা জিনিস, যখন একটা সমাজের পরিবর্তন ঘটছে, এই পজিটিভ পরিবর্তনের পাশাপাশি কতগুলো নেগেটিভ পরিবর্তনও ঘটছে। যেমন দ্য লস অফ স্পিরিচুয়ালিজম, ভিক্টোরিয়ান যুগের, যেটাকে আমরা স্কেপটিসিজম বলে জানি, দ্য লস অফ স্পিরিচুয়ালিজম। যেমন দ্য লস অফ ভ্যালুজ, দ্য লস অফ ভ্যালুজ। আর কি? সোশ্যাল ইনইকুয়ালিটি। ওই যে ফ্যাক্টরিজ কেন্দ্রিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে ফ্যাক্টরি কেন্দ্রিক যখন জীবনযাত্রা হয়ে গেল মানুষের, তখন সমাজের মধ্যে ইনইকুয়ালিটি ভয়ঙ্কর রূপে দেখা গেল। তো কি বলবো আমরা? সোশ্যাল ইনইকুয়ালিটি, তাই তো? আরো রয়েছে পোভার্টি, চাইল্ড লেবার, এক্সট্রিম এক্সপ্লয়টেশন, এই ব্যাপার বিষয়গুলো কিন্তু রয়েছে। তো একদিকে whenever we talk about the end of 19th century, তখন কিছু পোয়েট্রির উপর এই পার্টিকুলার জিনিসগুলো অ্যাপ্লিকেবল হবে, আবার আজকে যে আমরা পোয়েমটা পড়তে চলেছি সেটার উপর কিন্তু এই নেগেটিভ অ্যাসপেক্ট গুলো অ্যাপ্লিকেবল হবে। আর ঠিক এই কারণেই বোধহয় টমাস হার্ডিকে ভিক্টোরিয়ান রিয়ালিস্ট বলা হয়। টমাস হার্ডি যখন আমরা একটু লাইফ নিয়ে পড়বো তখন সেটা একটু আলোচনা করে দেবো। কিন্তু এই কটা পয়েন্ট তুমি কিন্তু আজকের পোয়েমের নিরিখে মনে রাখো, যে লস অফ স্পিরিচুয়ালিজম, ল্যাক অফ ফেথ, লস অফ ভ্যালুজ, সোশ্যাল ইনইকুয়ালিটি, এক্সপ্লয়টেশন, চাইল্ড লেবার, এইসব পভার্টি, এইসব ব্যাপার বিষয়গুলো কিন্তু 19th সেঞ্চুরি শেষ হতে হতে, ইংল্যান্ডের 19th সেঞ্চুরি মানে ভিক্টোরিয়ান যুগ থেকে মডার্ন যুগে পদার্পণ করতে করতে এগুলো প্রমিনেন্ট একটা রূপ ধারণ করে ফেলেছিল ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে রাইজ অফ সায়েন্টিফিক র্যাশনালিজম। আমরা জানি খুব প্রমিনেন্ট বিখ্যাত একটা বই সেই সময় ডারউইনের, তাই তো? ডারউইনের কি? অরিজিন অফ স্পেসিস, অরিজিন অফ স্পেসিস কত সালে বেরিয়েছিল? 1859 সালে। এই পার্টিকুলার বইটা বেরোনোর পর মানুষজন তারা ডিসাইড করতে পারছিল না হোম টু বিলিভ। ডারউইনের এই সায়েন্টিফিক থিওরিটাকে তারা বিশ্বাস করবে নাকি তাদের ক্রিশ্চিয়ান রিলিজিয়াস যে বিলিফ বা ক্রিশ্চিয়ান বিলিফ যেটা, সেটাকে তারা বিশ্বাস করবে। এই ব্যাপারটা নিয়ে ভয়ঙ্কর রূপে চারিদিকে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়ে যায়। দ্বিতীয় কি হয়েছিল? যখন মানুষ সায়েন্সের সংস্পর্শে এলো থ্রু সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, তাই তো? থ্রু সায়েন্টিফিক ডেভেলপমেন্ট যখন সায়েন্সের সংস্পর্শে এলো, তখন মানুষ কি করতে শুরু করলো? দে স্টার্টেড রেজিং কোয়েশ্চেন্স রিগার্ডিং দেয়ার বিলিফ। তারা প্রশ্ন করতে শুরু করলো। থার্ড প্রমিনেন্ট যে জিনিসটা সব থেকে বেশি ভিক্টোরিয়ান সোসাইটিতে দেখা গেছিল, দে ফেল্ট গড ইজ অ্যাবসেন্ট। গড ইজ অ্যাবসেন্ট। তারা ধীরে ধীরে যখন চারিদিকে এত সোশ্যাল ইনইকুয়ালিটি দেখছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরুন কিছু শহর পুঁজিপতিরা প্রচন্ড পাহাড় সমান পয়সা জমিয়ে ফেলছে, নেচার শেষ হয়ে যাচ্ছে, মানুষ তার ভ্যালুজ হারাচ্ছে, এথিক্স হারাচ্ছে, ফেথ ডিক্লাইন করে যাচ্ছে, তখন তারা সামহাও ফিল করেছিল দ্য গড ইজ অ্যাবসেন্ট, ঈশ্বরের অনুপস্থিতি। এই সায়েন্টিফিক রেশনালিজমে এই তিনটে আসপেক্ট কিন্তু খুবই প্রমিনেন্ট। এই কবিতার ক্ষেত্রেও
এই তিনটে অ্যাপ্লিকেবল। এবার এসো টু মডার্নিজম। টমাস হার্ডিকে আমরা জেনারেলি বলে থাকি হি অ্যাক্টেড অ্যাজ দ্য ব্রিজ বিটুইন ভিক্টোরিয়ানিজম, মানে ভিক্টোরিয়ান আইডিয়ালস অ্যান্ড মডার্নিজম, এবং তিনি যেন দুটো সমাজ ব্যবস্থাকেই তিনি পরিবর্তনটা লক্ষ্য করতে করতে যাচ্ছিলেন। এবং আজকের যে পোয়েমটা আমাদের, সেটাও কিন্তু 19th সেঞ্চুরির লাস্ট ডেতে গিয়ে তিনি প্রকাশ করছেন তার মনের ভাবটা, তিনি কি ফিল করছেন সেই ব্যাপারটা দেখতে পাবো। তো মডার্নিজম 19th সেঞ্চুরির একটা মানুষ যেমন আজকে দাঁড়িয়ে যদি আজকে থেকে 50 বছর পর সমাজ ব্যবস্থা কেমন হবে সেটা আমাদেরকে যতটা না আশা দেবে ততটা ভীতি আমাদের মনের মধ্যে ক্রিয়েট করবে। আর এটাই হয়েছিল হার্ডির ক্ষেত্রে। তাহলে হার্ডির ক্ষেত্রে মডার্নিজম কি ছিল? একটা আননোন ওয়ার্ল্ড। The very first line of the poem itself will describe this idea. একটা unknown world ছিল। মডার্নিজম, মডার্ন ট্রেট সম্বন্ধে আমরা কি জানি? আইসোলেশন, এলিনিয়েশন, মিনিংলেসনেস, মিনিংলেসনেস, এই ব্যাপার বিষয়গুলো মডার্ন ট্রেন্ড। তো মডার্নিজমের এই আসপেক্ট গুলো আমরা মনে রাখবো। মডার্নিজমের অনেক আসপেক্ট আছে। মডার্নিজম যদি একটা ক্লাস নিতে হয় তো তাহলে মডার্নিজম শেষ করতেই বোধহয় 12-14খানা ক্লাস লাগবে। কিন্তু এই আসপেক্ট গুলো মোটামুটি মনে রাখো, 4-5টা আসপেক্ট, সো দ্যাট আমরা পোয়েমটাকে ইন্টারপ্রেট করতে গিয়ে আসপেক্ট গুলোর যেন আমাদের পোয়েমটা ইন্টারপ্রিটেশনে যেন সুবিধা হয়ে যায় সেটা নিয়ে। তাহলে চলো এবার আমরা টমাস হার্ডির একটু পার্সোনাল কনটেক্সট বা লাইফ সম্বন্ধে জেনে নিই। মনে রেখো টমাস হার্ডিকে কিন্তু ক্রিটিকরা ভিক্টোরিয়ান রিয়ালিস্ট বলে থাকেন। কি বলে থাকেন? ভিক্টোরিয়ান রিয়ালিস্ট। কেন তাকে ভিক্টোরিয়ান রিয়ালিস্ট বলা হয়? টমাস হার্ডিকে ভিক্টোরিয়ান রিয়ালিস্ট এই জন্যই বলা হয় বিকজ হি প্রজেক্টেড দ্য রিয়েলিটি অফ আ সোসাইটি। ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার রিয়েলিজমটাকে তিনি তুলে ধরেছিলেন, ন্যাচারালিজমটাকে তিনি তুলে ধরেছিলেন। শুধুমাত্র যে একটা সমাজের সবকিছুই ভালো সেটা কিন্তু তিনি করেননি। তিনি এমন কিছু প্রশ্ন পোজ করেছিলেন যে প্রশ্ন পোজ করার দরুন তিনাকে নোবেল লেখা ছেড়ে দিতে হয়েছিল। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট জুড দ্য অবস্কিউর। এই পার্টিকুলার নভেলটা তিনি যখন লেখেন ভীষণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়, বিকজ ভিক্টোরিয়ান সমাজের মতে এই পার্টিকুলার নভেলটি ভিক্টোরিয়ান মোরালিটিকে ডিগ্রেডেড করে। ইনস্টিটিউশন অফ ম্যারেজ, সেক্সুয়ালিটি, সোশ্যাল স্ট্রাটা এবং রিলিজিয়ানকে তুলে এই পার্টিকুলার নোবেলটি কোয়েশ্চেন করে। এই নোবেলটি ছোট্ট একটু গল্প বলে দিই, তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে। ভিক্টোরিয়ান পিপলরা দে হাইলাইটেড দ্য আইডিয়া অফ ভিক্টোরিয়ান মোরালিটি, মানে তারা নিজেদেরকে এতটাই আপলিফটেড ভাবতো বা মানতো যে তাদের সমাজ ব্যবস্থা, তারা যেমন সমাজে বসবাস করে তাদের সমাজ ব্যবস্থা যেন ইউটোপিয়ান সোসাইটি। দিস ম্যান টমাস হার্ডি সেটা করেননি। তিনি সমাজ ব্যবস্থার মধ্যে যে হিপোক্রেসিটা রয়েছে সেই হিপোক্রেসি তুলে তিনি কোশ্চেন করেছেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দরুন বহু মানুষ ঠিকঠাক রুজি রোজগার করতে পারছিল না। এক শ্রেণীর মানুষ টাকার পাহাড় জমিয়ে ফেলছিল, আরেক শ্রেণীর মানুষ তাদের হাতে কোনো কাজ ছিল না, তাদের জীবন ছিল ভয়ঙ্কর ফ্রাস্ট্রেটেড। তারা না সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেকে স্যাচুরেট করতে পারছে, না ঈশ্বরের প্রতি তাদের কোনো আস্থা থাকছে। কেন থাকছে না? কারণ তাদের পেটে ক্ষুধা ছিল, তাদের পেটে অন্ন ছিল না। এইরকমই একটা ক্যারেক্টার প্রোটাগনিস্ট, যে কিনা সমাজ ব্যবস্থার তোয়াক্কা না করে লিভ ইন রিলেশনশিপে থাকে, বিবাহ প্রথাতে সে বিশ্বাস করে না। সে প্রশ্ন করে চার্চকে, এবং এই প্রশ্ন করার দরুনই তখনকার যতগুলো নিউজ এজেন্সি ছিল টমাস হার্ডিকে আখ্যা দিয়েছিল দ্য কারাপ্টার অফ মোরালিটি, দ্য কারাপ্টার অফ মোরালিটি। কোন জার্নাল এই পার্টিকুলার নভেলটির রিভিউ করতে রাজি হয়নি, কোন দোকানদার তার নভেলটি বিক্রি করতে রাজি হয়নি, এবং একটা জায়গাতে তো চার্চে তার এই নোবেলটির একটা কপি পোড়ানো হয়েছিল।
এটার ফলে টমাস হার্ডি আরো বেশি আইসোলেটেড হয়ে যায় এবং তিনি কি করেন জানো, ফাইনালি তিনি এত বেশি ব্যাকলাশ, এত বেশি কন্ট্রোভার্সি তার এই নোবেলটা ঘিরে হয়ে যায়, তিনি বলতে বাধ্য হন স্পেসিফিক্যালি, অ্যান্ড আই কোট, এই কথাটা তিনি বলেন, আই শ্যাল নেভার রাইট আনাদার নভেল। সেই যে তিনি নভেল লেখা ছাড়লেন এবং তার সমস্ত কনসেন্ট্রেশন তিনি একটার পর একটা প্রমিনেন্ট নভেল দিয়ে গেছেন, অথচ তিনাকে ছেড়ে দিতে হলো নভেল লেখা। কারণটা কি? কারণ তার প্রত্যেকটা নভেলের মধ্যে একটা সোসাইটাল রিয়েলিজমকে তুলে ধরা হয়েছিল। আর সেই কারণেই হয়তো তখনকার কিছু সোকল অন্ধভক্ত যারা ভিক্টোরিয়ান সোসাইটিকে হাইপ লেভেলে নিয়ে যায়, মানে তারা মনে করে ভিক্টোরিয়ান সোসাইটি এখন সোনা সোসাইটি, তাদের ভালো লাগেনি। সে নিউজ এজেন্সি হোক, জার্নাল হোক, চার্চ হোক, হুএভার ইট মে বি, সোশ্যালি তাকে বয়কট করা হয়। এবং একটা সাহিত্যিক যিনি কিনা সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন, সেই সাহিত্যিককে যখন এইরকম একটা ব্যাকল্যাশ ফেস করতে হচ্ছে, তিনি আক্ষেপ করে বলেন আই শ্যাল নেভার রাইট আনাদার নভেল। এবং ঠিক তার 5 বছর পর তিনি আমাদের এই কবিতাটা উপহার দেন, যে কবিতার মধ্যে তিনি 19 সেঞ্চুরির একটা সেঞ্চুরি কতটা খোকলা হতে পারে তিনি তো এই কবিতার মধ্যে বোঝানোর চেষ্টা করেন। বোঝা গেল? তো দিস ওয়াজ অল অ্যাবাউট হিজ পার্সোনাল কনটেক্সট, যেটা ভীষণভাবে আমাদের এই কবিতার মধ্যে কাজে লাগবে, এটুকুটা বুঝে রাখো। তিনি সোশ্যালি আইসোলেটেড ছিলেন, এলিনিয়েটেড ছিলেন, তাকে কন্ট্রোভার্সি সহ্য করতে হয়েছে, তাকে তার লেখা ছেড়ে দিতে হয়েছে, মানে একটা পুরো জনরাকে, যে জনরাটার জন্য তিনি ভীষণ বিখ্যাত, সেই জনরাটা তাকে বিসর্জন দিতে হয়েছে, এতগুলো স্যাক্রিফাইস একটা মানুষকে করতে হয়েছে। তাহলে তার কলম থেকে ব্লিক গ্লুম রাইটিং বেরোবে না, তার কি ব্রাইট রাইটিং বেরোবে। যে ফিলোসফারের দ্বারা হার্ডি চরমভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন এবং তার মধ্যে যে পেসিমিজম ব্যাপারটা, দ্য থিওরি অফ পেসিমিজম, সেইটা এত বিশাল আকার ধারণ করেছিল, তার ব্যাকগ্রাউন্ডে একটু আমরা দেখে নিই, কারণ সেটা ইম্পর্টেন্ট। দেখো, শপেনহায়ার একজন, আর্থার শপেনহায়ার একজন হচ্ছে জার্মান ফিলোসফার। তিনি একটা বই লেখেন, লুক এট দিস বুক, দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন। দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন। 1818 সালে এই বইটা কিন্তু লেখা হয়। কত সালে? 1818 সালে এই বইটা লেখা হয়। এবং এই বইটা সমস্ত রকম আর্ট ফর্মে, নট অনলি অন লিটারেচার, সমস্ত রকম আর্ট ফর্মে বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল। এবং একটা মানুষ টমাস হার্ডিকে দেখলে, মানে টমাস হার্ডির পার্সোনাল কনটেক্সটও দেখলে, ভিক্টোরিয়ান এজকে প্রসপেরিটির থ্রুতে তোমরা দেখেছো, আজকে নেগেটিভিটির থ্রুতে দেখলে, তারপরে মডার্নিজম কিভাবে রান করছে সেটা তোমরা দেখলে, হার্ডির লাইফ কি হয়েছিল সেটাও তোমরা দেখলে। তাহলে একটা মানুষ যে চারপাশে নেগেটিভিটিস দেখতে পাচ্ছে, যার সঙ্গে এত কন্ট্রোভার্সি হয়েছে, এত বেশি তাকে ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে, তাহলে তার জীবনে অপটিমিস্টিক আইডিয়াস কি থাকবে? অবশ্যই থাকবে। আমরা রোমান্টিক্সদেরকে দেখেছি, তাদের সবকিছু শেষ হয়ে গেল, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাদের মধ্যে আছে। টমাস হার্ডিও খোঁজার চেষ্টা করছেন, এমনটা নয় যে খোঁজার চেষ্টা করছেন না, কিন্তু তিনি এই ফিলোসফারের দ্বারা ভয়ঙ্করভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন। এই ফিলোসফার ওয়ার্ল্ডকে দুটো ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে এইটা রিপ্রেজেন্টেশন ফেনোমেনা, একটা হচ্ছে উইল, একটা হচ্ছে উইল, উইল। রিপ্রেজেন্টেশন ব্যাপারটা কি? রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে তুমি একটা কোনো কিছু ভাবছো, তোমার ভাবনাটা প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করছো। সাপোজ তুমি এখন ভাবছো যে আই শুড গেট এ জব, আমার একটা চাকরির দরকার। তুমি কি করছো? সেই ভাবনাটা থেকে তুমি পড়াশোনা করছো, খাটাখাটি করছো, সবকিছু করছো, এবং সেটাকে তোমার চাকরি পাওয়া পর্যন্ত সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করছো। ফাইনালি ইউ গেট দ্য জব। তাহলে তুমি এটা ভাবলে, তোমার মাথার মধ্যে এলো, এবং যেটা তোমার মাথার মধ্যে এলো তুমি চারপাশে সেই ব্যাপার বিষয়গুলোকে পারসিভ করছো এবং সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করছো। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আর উইল ব্যাপারটা কি? উইল হচ্ছে আ ব্লাইন্ড আনকনসিয়াস তোমার ইনস্টিংক্ট, মানে বা ফোর্স বলতে পারো, যেটা কোনো লিমিট নেই, যেটা কোনো গোল নেই। এই যে সাপোজ ইফ ইউ সে একটা চাকরি পেলে জীবন সেটেল, সত্যি কি তুমি চাকরিটা পেলে জীবন সেটেল? তারপরে কোনো চাওয়া পাওয়া থাকবে না তো? অবশ্যই থাকবে। ইমাজিন একটা বাচ্চা, সে হয়তো কোনো একটা দোকানে গেছে,
সে একটা চকলেট দেখলো, চকলেট দেখার পর সে বলছে চকলেটটা নেবে, তুমি দিতে চাইছো না। সে 2বার 3বার 4বার জেদ করে কাঁদতে লাগলো, তুমি দিতে বাধ্য হলে, চকলেটটা তাকে দিলে, সে চকলেটটা খেলো। চকলেটটা খাওয়ার পর এবার একটা খেলনা দেখেছে, তার এবার খেলনাটা চাই। দিস ইজ হোয়াট দ্য উইল ইজ। এটাকেই বলছে উইল, যেটার ওপর মানুষের কোনো কন্ট্রোল থাকে না। দের ইজ নো কন্ট্রোল অফ উইল, ইউ ক্যান নেভার কন্ট্রোল ইউর উইল অ্যাকর্ডিং টু দিস ফিলোসফার, দিস জার্মান ফিলোসফার। এবং এই উইলই হচ্ছে মানুষের সব থেকে ধ্বংসের কারণ, দুঃখের কারণ, কষ্টের কারণ। সো কল প্লেজার আমাদেরকে কিছুক্ষণের জন্য মাত্র শান্তি দেয়, তারপর আবার সেটা গায়েব হয়ে যায়, কারণ আবার সেখানে উইল ঢুকে পড়ে। আমি যখন একটা জিনিস পাচ্ছি, নেক্সট আরেকটা কি জিনিস পাবো সেটার দিকে আমি ঝুঁকে পড়ি, যেটা পেয়েছি সেটা নিয়ে শান্তিতে থাকি না। কারণ এটা মানে কনসিয়াসলি হচ্ছে না, কিন্তু আই এম নট সেইং যে তুমি ইচ্ছে করে করছো। ইচ্ছে করে যেটা করছো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তুমি বলছো আমি চাকরি পাবো, চাকরি পাওয়ার পরে এটা করব। তুমি চাকরিটা পেয়ে গেলে, তুমি ভাবলে চাকরিটা পেয়ে গেলে জীবন সেটেল। ছোটবেলা থেকে ভেবে দেখো আমাদের জীবন কিভাবে রান করে। মাধ্যমিক দেওয়ার আগে মা বাবা কি বলতো, মাধ্যমিকটা দিয়ে নে, তারপরে আরাম করে ঘুমাবি। মাধ্যমিকটা দিলে আরাম করে ঘুমোতে পেয়েছো, তারপরে এইচএস এলো, সেম জিনিস বলা হয়েছে। তারপরে গ্রাজুয়েশন এলো, সেম জিনিস বলা হয়েছে যে গ্রাজুয়েশনটা শেষ হয়ে গেলে এবার চাকরি বাকরি, জীবন সেটেল। গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। বিএড করলে চাকরি এখন পর্যন্ত পাচ্ছি না। নাও হোয়াট হ্যাপেন্স, তুমি চাকরির পরীক্ষা দিয়েও পাবে কিনা তার সীমা নেই, তোমাকে এখন বলা হচ্ছে একটু খেটে নাও, চাকরিটা পেয়ে যাও, জীবন সেটেল। চাকরি পাওয়ার পরে কি জীবন সেটেল হবে? তখন তোমার আরেকটা জিনিস বাড়বে, তুমি হয়তো ফ্যামিলি এক্সপ্যান্ড করার কথা ভাববে, তুমি হয়তো একটা বাড়ি করার কথা ভাববে, বাড়ি করার জন্য লোনটা নেবে, লোনের বোঝাটা তোমার মাথার উপর থাকবে, এবং লোনের বোঝা মাথার উপর যখন থাকবে তখন মনে হবে লোনটা শোধ হয়ে গেলেই আমি ফ্রি হয়ে যাব। তখনও কি তুমি ফ্রি হয়ে যাবে? নো, ইউ ক্যান নেভার বি দ্য ফ্রি বার্ড। এটাই হচ্ছে উইল, যে তুমি জানোই না, তুমি আনকনসিয়াসলি একটার পর একটা জায়গাতে তুমি মুভ করছো। সবসময় কনসিয়াসলি করতে হবে এমনটা নয়, যেটা তুমি কনসিয়াসলি করে রূপ দিতে পারছো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, যেটা রূপ দিতে পারছো না, যখনই তুমি সেটা রূপ দিতে পারবে না তখনই তুমি কষ্ট পাবে। সাপোজ চাকরির জন্য এত খাটাখাটি করছো, তুমি যখন চাকরিটা পেয়ে যাবে ইট মিনস রিপ্রেজেন্টেশন, যদি না পাও দ্যাট উইল বি উইল। তোমার আনকনসিয়াস কনসিয়াস সব জায়গাতে ধাক্কা দেবে একটা, তুমি কষ্ট পাবে, এটা হচ্ছে উইল। আর এই কারণেই মানুষ সব থেকে বেশি সাফার করে অ্যাকর্ডিং টু দিস জার্মান ফিলোসফার। আর ইনার দ্বারাই, শপেনহায়ার ইনার দ্বারাই কিন্তু সব থেকে বেশি ইনফ্লুয়েন্স হয়েছিলেন পরবর্তী সময়ে আমাদের কবি টমাস হার্ডি। এবার এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? অবভিয়াসলি মুক্তি পাওয়ার উপায় তিনটে তিনি রাস্তা বলেছেন। একটা হচ্ছে এস্থেটিক এক্সপিরিয়েন্স। এস্থেটিক এক্সপিরিয়েন্স, মানুষ যখন প্রচন্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এগুলোর মধ্যে থাকে তখন কি করে? একটু গান শুনে, একটু মুভি দেখে, একটু আড্ডা দেই, একটু হয়তো এমন কিছু করে যেটাতে সে শান্তি পাবে কিছুক্ষণের জন্য। তো কোনো মানুষ যদি এস্থেটিক এক্সপিরিয়েন্স করতে পারে তাহলে তার জীবনের এই উইলটা থেকে কিছুক্ষণের জন্য সে মুক্তি পাবে। নেক্সট কি? কম্প্যাশন এন্ড এথিক্স। তোমার মতোই যে মানুষটা কষ্টে আছে, যে মানুষটা উইলের শিকার, আমার মতোই যে মানুষটা উইলের শিকার, তার পাশে যদি বসে গিয়ে কথা বলি, লুক, একটা সাকসেসফুল পারসন যদি আমাদের, সাপোজ আমি ব্যর্থ একটা মানুষ, একটা সফল মানুষ আমাকে যখন জ্ঞান দেবে তখন তার দেওয়া জ্ঞানটা আমি পজিটিভ ভাবে নিতেও পারি, নাও নিতে পারি, এবং আমার ফিল হবে যে সে হয়তো আমার যন্ত্রণাটা বুঝছে না, আমার কষ্টটা বুঝছে না। কিন্তু একটা ব্যর্থ মানুষ যখন সে আমাকে তার ব্যর্থতার গল্প বলবে এবং আমি আমার ব্যর্থতার গল্প বলবো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা স্যাচুরেট করে যাব, সেইখান থেকে শান্তি পাওয়া যায়। এটা হচ্ছে কম্প্যাশন এন্ড এথিক্স এর গল্প। এন্ড কি? অ্যাসেটিসিজম। এই অ্যাসেটিসিজম ব্যাপারটা কি? যে তোমার মোহ মায়া এগুলো ত্যাগ করে দেওয়া, তপস্বী, সিদ্ধ পুরুষ, একদম কমপ্লিটলি তোমার কোনো কিছুর উপর মোহ থাকবে না, কোনো কিছুর উপর মায়া থাকবে না, কোনো উইল নেই, কোনো কিছু নেই, তোমার কোনো ফিউচার প্রসপেক্ট নেই, কোনো ড্রিম নেই, কোনো কিছু নেই। এই তিনটে রাস্তায় অবলম্বন করে কিন্তু প্রকৃত অর্থে অ্যাকর্ডিং টু দিস ফিলোসফার তুমি শান্তি পেতে পারো। আমাদের কবি
এই পার্টিকুলার জায়গাটাকে অ্যাডপ্ট করেছেন। উনি তো সাহিত্য ছেড়েই দিতে পারতেন, নোবেল লেখা নিয়ে যত কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো তিনি তো ছেড়েই দিতে পারতেন, তিনি কি ছেড়েছেন? তিনি আশ্রয় নিয়েছেন পোয়েট্রিতে, কবিতায়, এবং তেনার মনে হয়েছে তিনি তার পেসিমিজমকে হাইলাইট করবেন ঠিকই, কিন্তু পেসিমিজম হাইলাইট করার মধ্যে দিয়েই তিনি কোথাও একটু আশার আলো খুঁজে পাবেন। বোঝা গেল? চলো এবার আমরা মূল কবিতাতে ঢুকি। ইমেজগুলো একটু ফলো করো, কারণ ইমেজগুলো ডিজাইনই করা হয়েছে এইভাবে সো দ্যাট অনেক কিছু আছে যেগুলো আমরা কল্পনা করতে অনেক সময় পারি না, তো সেই কল্পনা করতে না পারার দরুন কিছু ইমেজ প্রত্যেকটা স্ট্যান্ডা ওয়াইজ ইমেজগুলো দেওয়া হয়েছে। 4টে স্ট্যান্ডা আছে, কিন্তু 4টে স্ট্যান্ডাকে আমি 4 লাইনে ভাগ করে নিয়েছি এক্সপ্লেনেশনটা একটু ভালো করার জন্য। দেখো, আই মিনস জানি টমাসার্ডি, তাই তো? I leaned upon a coppice gate. leaned ঝুঁকে থাকা, এই দেখো ঝুঁকে আছে, এই পার্টিকুলার ছবিটার দিকে দেখো, ঝুঁকে আছে। তো হঠাৎ করে ওই যে হিস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট এখানে বুঝতে পারবে। কবি যখন কবিতাটা লিখছেন তখন তিনার বয়স কিন্তু 61 বছর। এক বার্ধক্যজনিত যে একটা লেস কারেজ, স্পিরিচুয়াল মানে স্পিরিটের, আত্মার সোল ফোর্স যেটা, সেটা ধীরে ধীরে যেন ঝুঁকে পড়েছে, সেইটা একটা দেখাচ্ছে। আর একটা জিনিস কি, একটা মানুষ ঝুঁকে কখন থাকে? যখন সে হেরে যায়। সামহাও টমাস হার্ডির সঙ্গে যে কন্ট্রোভার্সি হয়েছে সেটার ফলে সে ফিল করেছে হি লস্ট দ্য গেম অফ লাইফ, এবং সে কোথাও যেন অপেক্ষা করছে, কোথাও যেন দাঁড়িয়ে রয়েছে, তার জীবনটা যেন থেমে রয়েছে, ঝুঁকে পড়েছে। এই জন্য বলছে আই leaned upon a coppice gate। এখানে coppice gate, when frost was spectre gray। এখানে coppice gate হচ্ছে এই যে এটা। আগের যুগে মানুষ যখন কোন একটা স্পেশালি ইংল্যান্ডে এখনো দেখতে পাবে, বিভিন্ন হরর মুভিগুলোতে দেখা যায় তাদের বাড়িটা গাছ দ্বারাই পরিবেষ্টিত, মানে আমরা যেটাকে বেড়া বলি, তো এমন ভাবে গাছগুলোকে লাগানো থাকবে বা গাছগুলো কাটা থাকবে যেন সেটাকে মনে হবে যে সেটা একটা বেড়ার রূপ ধরে আছে। তো সেটাকে বলছে কপিস গেট। কপিস গেট রিপ্রেজেন্ট the older or ancient or rural atmosphere. Okay, তো বলছে I leaned upon a coppice gate। আমাদের কবি একটা সেই রকম গেটে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন। গেটের ওই সাইডে কি আছে? বিস্তর জঙ্গল রয়েছে, উডল্যান্ড, বিস্তর জঙ্গল রয়েছে। তাহলে গেটের এই সাইডটা কি? গেটের এই সাইডটাতে কবির বসবাসের জায়গা। তাহলে একদিকে হচ্ছে জঙ্গল, কবি গেটে দাঁড়িয়ে রয়েছেন। কবিতাটা কখন লিখছেন? ডিসেম্বর মাসে 29 তারিখ কবিতাটা লিখছেন 1900 সালের। তাহলে আর 2 দিন পর বা একদিন পর 1901 সাল হয়ে যাবে, মানে 19th সেঞ্চুরি শেষ হয়ে যাবে, 20th সেঞ্চুরিতে পদার্পণ করবে। তো কপিস গেট ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ যে কবি যেন 1900 সালের শেষ রাত্রে এসে 20th সেঞ্চুরিটা কেমন হবে, উডল্যান্ডটা ঠিক কেমন, একটা আননোন ওয়ার্ল্ড সম্বন্ধে ভাবছেন, ঝুঁকে দেখছেন যে ওইটা কেমন হবে। অজানা একটা ভয় কবির মনের মধ্যে কাজ করছে, যেটাকে আমরা জানি না, সেটা নিয়ে আমাদের ভয় থাকে। 20th সেঞ্চুরিটা কেমন হবে সেই ব্যাপারে হয়তো সেই গেটে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর একটা রাত্রি পেরোলে বা 2টো রাত্রি পেরোলেই হয়তো তিনি 20th সেঞ্চুরিতে পদার্পণ করবেন। সেই সেঞ্চুরিটা কেমন হবে তিনি কিন্তু জানেন না। আর এই জন্যই তিনি বলছেন আই leaned upon a coppice gate when frost, এফটা বড় হাতের, তাহলে পার্সনিফাই করছে। when frost was spectre gray, when frost was spectre gray, এই যে অ্যাটমসফিয়ারটা দেখো, একটা ধুন্দলা। ফ্রস্ট যখন আমরা কথা বলি তখন বরফের কথা বললে কি মাথায় আসে? একটা ঝাঁ চকচকে হোয়াইট কালার মাথায় আসে তো, কিন্তু এখানে তিনি কিন্তু সেটা বলছেন না। তিনি বলছেন ফ্রস্ট ওয়াজ স্পেক্টার গ্রে। স্পেক্টার মিন্স হচ্ছে ঘোষলি, আর গ্রে মিন্স বিবর্ণ, মানে আশেপাশের যে পরিবেশটা। কবি কপিস গেটে দাঁড়িয়ে রয়েছেন
এবং আশেপাশের পরিবেশ চারিদিকে, এটা একটা ডরসেট বলে একটা জায়গা আছে, কবির জন্মস্থান, পারহ্যাপস তিনি সেখানকার কথা বলছেন। তো আশেপাশের পরিবেশটা কেমন রয়েছে, যেন ভূতের মতো লাইফলেস, এখানে স্পেক্টার গ্রে, ঘোষলি কেন বলছে, অ্যাজ ইফ কোনো হিউম্যান বিংস নেই চারপাশে, সে ল্যান্ডস্কেপে কোনো মানুষজন নেই। এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিজমের এফেক্টও হতে পারে। আমি এর আগের দিনও বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে গ্রাম থেকে মানুষ শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে এবং শহর স্লামে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে when frost was spectre gray and winter's dregs মানে কি, dregs মানে জানি যে আমরা যখন চা খাই, দেখবে চা খাওয়ার সময় শেষে যে চায়ের গুঁড়াটা থাকে, মানে একটু রেখে দিতে হয়, সেটাকে ড্রেগস বলা হয়, দ্য লাস্ট পার্ট। বলছে উইন্টার্স ড্রেগস মেড ডেজোলেট মানে হচ্ছে লোনলি, দ্য উইকনিং আই অফ ডে, মেটাফর ইউজ করা হচ্ছে, উইকনিং আই অফ ডে। এখানে দেখো খুব সুন্দর একটা মিনিং এখান থেকে বেরোবে। বলছে কবি কপিস গেটে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছেন যে চারিদিকে যে ফ্রস্ট বা বরফ জমে আছে সেগুলো যেন লাইফলেস মনে হচ্ছে, হন্টেড মনে হচ্ছে, ঘোষলি মনে হচ্ছে, বিবর্ণ। আর গ্রে কালার রিপ্রেজেন্টস দ্য আইডিয়া অফ ডেথ। এখানে কিসের ডেথের কথা বলছেন? 19th সেঞ্চুরি এথিক্সের ডেথের কথা বলছেন, ফেথের ডেথের কথা বলছেন, মানুষের মোরালিটির ডেথের কথা বলছেন, পারহ্যাপস। আবার কি বলছেন? and winter's dregs made desolate। এই উইন্টার ড্রেগস মানে দ্য লাস্ট রিমেইনস অফ দ্য উইন্টার। ডিসেম্বরে কবিতাটা লিখছেন 1900 সালে শেষের দিন। তাহলে এই ডিসেম্বরে মানে লাস্ট এই কয়েকটা দিন হয়তো আর ঠান্ডা থাকবে, সে উইন্টার ড্রেগস মেজ ডেসোলেট। এই জন্যে এই শেষের এই ধুন্ধলা অল্প শীতকালীন সময়কালের শেষ সময়টুকু কি করছে? উইকনিং আই অফ দ্য ডে। আই অফ দ্য ডে মিনস সানের কথা বলছেন। সূর্যকে যেন একাকিত্ব বা ডেজোলেট করে দিয়েছে, সূর্যকে যেন একাকিত্ব বা ডেজোলেট করে দিয়েছে। মানে একদিকে সূর্য, ইমাজিন দ্য এনভায়রনমেন্ট, কবি একটা রুরাল জায়গাতে, জঙ্গল টাইপ জায়গাতে, জঙ্গলের চারপাশে বরফে ঘেরা একটা গেটের ওপর দাঁড়িয়ে আছেন, সূর্য তখন ডুবছে, সন্ধ্যের সময় সূর্য তখন ডুবছে, সেই ডুবন্ত সূর্যকে যেন লোনলি মনে হচ্ছে। এটা তো কবি নিজেও হতে পারে। উইন্টার ড্রেগস ক্যান বি দ্য কন্ট্রোভার্সি অফ দ্য পোয়েট, এটাও তো হতে পারে তার নভেলকে নিয়ে। এবং সেই কন্ট্রোভার্সি যে কবি মানে টমাস হার্ডি একটা সময় সাহিত্যিকদের মাঝে উজ্জ্বল নক্ষত্র ছিল, আজকে তিনি একা হয়ে গেছেন, একাকিত্বে ভুগছেন, এবং তার যেন প্রখরতা কি হয়েছে? দুর্বল হয়ে গেছে। ঠিক শীতের দিনের বা শীতকালীন সময়ের সন্ধ্যেবেলাকার ডুবন্ত সূর্যের মতো, অ্যাজ ইফ ইটস এন্ডিং। এটার পরে কি হবে সেটা তো আমরা আসছি দেখছি। তাহলে এটুকুটা আশা করি বোঝা গেল। নেক্সট দেখো, দ্য ট্যাঙ্গেলড বাইন স্টেমস। বাইন স্টেমস মানে হচ্ছে তোমার ক্রিপার্স, লতা গুল্ম জাতীয় জিনিস যেগুলো, সেটাকে বলছে বাইন স্টেমস। তো যে ট্যাঙ্গেলড মানে হচ্ছে তোমার হিজিবিজি হয়ে থাকা। ওকে, দ্য ট্যাঙ্গেলড বাইন স্টেমস স্কোর্ড দ্য স্কাই লাইক স্ট্রিংস অন ব্রোকেন লায়ার্স। এখানে স্কোর্ড মিনস হচ্ছে স্ক্র্যাচ, এখানে স্কোর মানে হচ্ছে স্ক্র্যাচ। এই পার্টিকুলার ইমেজটা দেখো, লুক এট দিস ইমেজ কেয়ারফুলি, এই জায়গা থেকে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো কি বলছে, দ্য ট্যাঙ্গেলড বাইন স্টেমস। এই বাইন স্টেমস মানে হচ্ছে ক্ষত বিক্ষত, লাইফলেস, ব্লিক কিছু গুল্ম জাতীয়, যাদের কোনো পাতা নেই, সেইটা যেন আকাশ, মানে সেটা থ্রুতে আকাশকে দেখলে যেন মনে হচ্ছে যে আকাশ তাদের এই রূপে যেন আকাশ ক্ষত বিক্ষত হয়ে গেছে। মানে এই ট্যাঙ্গেলড, মানে এই ট্যাঙ্গেল বাইন স্ট্রিম তো অ্যাকচুয়ালি নেচার, তাই তো, একটা উদ্ভিদ, লতা গুল্ম। তাহলে নেচার যেন আকাশকে
ক্ষত বিক্ষত করছে। এই আকাশটা কি হতে পারে? ড্রিম অফ দ্য পোয়েট হতে পারে। আর নেচারটা কি হতে পারে? নেচারটা হতে পারে যে কবির হিউম্যান নেচার টু প্রজেক্ট দ্য রিয়ালিটি অফ এ পার্টিকুলার সোসাইটি। তো তিনি যে সমাজ, ভিক্টোরিয়ান সমাজের হিপোক্রেসিটাকে এক্সপোজ করেছেন, সেটার কারণে কবির স্বপ্ন, কবির জীবন যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, স্ক্র্যাচ পড়ে গেছে। এবং এই ট্যাঙ্গেল বাইমসটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করেছে ভিক্টোরিয়ান রিয়ালিজমটাকে, যেখানে পোভার্টির কথা কবি বলেছেন। এটাকে দেখে তোমার ভালো লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে না। পোভার্টিকে দেখে ভালো লাগে? অবভিয়াসলি ভালো লাগে না। সোশ্যাল ইনইকুয়ালিটি ভালো লাগে? ভালো লাগে না। তাহলে কবি এই ট্যাঙ্গেল বাইন্সের থ্রুতে সেই রিয়ালিটিটাকে প্রেজেন্ট করেছেন, যেটার ফলে তার লাইফ, স্কাই ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাট ড্রিম অর লাইফ, তার লাইফটা কি ক্ষত বিক্ষত। আর কেমন ভাবে? লাইক এ স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স। এখানে লায়ার্স মিনস হচ্ছে একটা গিটারের মতো, গিটারের যে স্ট্রিংস গুলো থাকে, আগেকার যুগের যেসব গিটার বলতে পারো, অ্যানসিয়েন্ট গিটার, সেটাকে বলছে লাইক এ স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার, এবং ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। আর এই যে ট্যাঙ্গেল বাইন্স গুলো কেমন দেখাচ্ছে? যেন ব্রোকেন লায়ার্স। সেই ব্রোকেন লায়ার্স থেকে কেমন মিউজিক বেরোয়? একটা যদি গিটারের একটা স্ট্রিংস ছিঁড়ে থাকে, তাহলে মিউজিকটা কি ঠিকঠাক ভাবে বেরোবে? বেসুরো বেরোবে। ঠিক তেমনি কবি এই পার্টিকুলার সিনারিওটাকে তুলনা করছেন যে অ্যাজ ইফ নেচার তার ন্যাচারাল মিউজিকটাকে হারিয়েছে। এখানে মিউজিক রিপ্রেজেন্টস দ্য জয়। তাহলে 19th সেঞ্চুরির গল্প বলতে গিয়ে কবি বলছেন যে এত বেশি আমরা অন্ধভক্তিতে ডুবে গেছি যে আমরা ধীরে 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 ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমরা শুধু ভিক্টোরিয়ান মোরালিটি করে মরছি, কিন্তু আশেপাশের মানুষজন এখনো খেতে পাচ্ছে না। ভিক্টোরিয়ান সোসাইটিতে মানুষ এখনো ইনইকুয়াল, পোভার্টিতে মরছে, গ্রামগুলো উজাড় হয়ে যাচ্ছে, চারিদিকে এত দূষণ, এগুলোর কথা কেউ ভাবছি না। তো প্রকৃতি হয়তো সেই জয়টা, লায়ার্স রিপ্রেজেন্টস দ্য আইডিয়া অফ জয়, তাহলে প্রকৃতিও হয়তো সেই জয়টা থেকে, মানে এখন যদি চারিদিকের এনভায়রনমেন্ট ভালো থাকতো, তাহলে গাছগুলোর চেহারা কি এরকম থাকতো? অবশ্যই থাকতো না। উইন্টার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য আফেবল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, তো সামহাও সেটাই কিন্তু কবি এখানে বলতে চাইছেন। And all mankind that haunted nigh means হচ্ছে এটা nearby, means হচ্ছে nearby, had shot their household fires। কত সুন্দর কথা বলছেন দেখো, বলছে all mankind, সমগ্র মানব জাতি। mankind means কালেকটিভ কনসিয়াসনেস এর কথা বলছেন। কালেকটিভ কনসিয়াসনেস এর তিনি কথা বলছেন। অল ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতি, দ্যাট হন্টেড নাই, যারা চারপাশে হন্টেড, ভুতুরে হয়ে ঘুরে ঘুরে বেড়াতো। কিসের জন্য ভুতুরে? যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, মানুষের মনে আশার আগুন জ্বলেছিল, তারা ভূতের মতো গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছিল। কেন? তারা ভেবেছিল তাদের লাইফ আরো উন্নত হবে। ওই জন্যই কবি এখানে বলছেন যে অল ম্যানকাইন্ড, 19th সেঞ্চুরির সেই যে ভিক্টোরিয়ান মোরালিটি, ভিক্টোরিয়ান প্রসপেরিটির অন্ধভক্তিতে যারা ডুবে রয়েছে, তারাও আজ আশেপাশে কোথাও নেই। হ্যাড শট দেয়ার হাউসহোল্ড ফায়ার্স, এই হাউসহোল্ড ফায়ার্সটা ইন্ডিভিজুয়ালিজমকে রিপ্রেজেন্ট করছে। এটা কালেকটিভ কনসিয়াসনেসকে রিপ্রেজেন্ট করছে ম্যানকাইন্ড, আর হাউসহোল্ড ফায়ার্স ইন্ডিভিজুয়ালিজমকে রিপ্রেজেন্ট করছে। যে যারা ভিক্টোরিয়ান মোরালিটি বা ভিক্টোরিয়ান প্রসপেরিটির থ্রুতে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতো, তারা আজকে কোথায় আশ্রয় নিয়েছে? তারা নিজের নিজের গৃহ কক্ষে আশ্রয় নিয়েছে, এবং হাউসহোল্ড ফায়ার্স চিমনির পাশে গিয়ে তারা ডোমেস্টিক একটা লাইফ লিড করছে। এটার মানে কি? দে গেভ আপ, তারা ত্যাগ করে দিয়েছে। ওকে, নেক্সট স্ট্যাঞ্জা 2।
The land's sharp features seem to be centuries crops outlined. Now sharp features মানে হচ্ছে তোমার বোন লাইক স্ট্রাকচার, একটা কঙ্কাল সার লাশ যদি পড়ে থাকে তাহলে কেমন লাগে তাকে দেখে। এই যে এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমন লাগছে এই ছবিটা দেখে। ওকে, আমি প্রথমেই বলেছিলাম এই জন্য যে আজকে আমি কিছু ছবি মানে ছবিটাকেও তোমাদেরকে দেখাবো, যেটা তোমার দেখা দরকার, only to realize the essence, which is the land's sharp features seem to be the centuries crops outline. Sharp features মানে হচ্ছে bone like structure. ওকে, sharp features মানে হচ্ছে the bone like structure। বলছে seem to be মানে এই যে এই bone like, মানে কবি যেখান থেকে দাঁড়িয়ে আশেপাশের এনভায়রনমেন্টটা দেখছেন, সেই এনভায়রনমেন্টের সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে ল্যান্ডটা দেখতে যেন মনে হচ্ছে এই সেঞ্চুরির ক্রপসেস। সেঞ্চুরি মিনস এখানে 19th সেঞ্চুরির কথা বলছেন, কারণ তিনি কবিতাটাই লিখছেন একদম শেষে এসে, মানে এই সেঞ্চুরি শেষ হয়ে যাচ্ছে 1900 সালের ডিসেম্বরে এসে কবিতাটা লিখছেন। আর এখানে নাও সিটা বড় হাতের, মানে অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে তিনি প্রেজেন্ট করছেন। ক্রপসেস মানে হচ্ছে ডেড বডি, আউটলাইন মানে হচ্ছে এক্সটেন্ড করা রয়েছে। তাহলে তিনি কি বলছেন যে ল্যান্ডটাকে দেখেও যেন মনে হচ্ছে যে ল্যান্ডটাও একটা বিবর্ণ। তাহলে এই সেঞ্চুরিকে তিনি শার্প ফিচার্স বলছেন, মানে বোন লাইক স্ট্রাকচার। তার মধ্যে ভরভরন্ত কিছু নেই, শুধুমাত্র কথার ফুলকি আছে, তার বাইরে কিছু নেই। অ্যাকর্ডিং টু পোয়েট, হতে পারে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, হতে পারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হতে পারে আরবানাইজেশন, কিন্তু হাজার হাজার মানুষ প্লেগ রোগে মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ কলেরা রোগে মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষের চিকিৎসা হচ্ছে না, সোশ্যাল ইনইকুয়ালিটি এত বেশি, ওই জন্য ল্যান্ডটা কেমন ডেড ল্যান্ড। তিনি পুরো সেঞ্চুরিটাকেই বলছেন যে সেঞ্চুরিটা যেন একটা মৃত সার, কঙ্কাল সার হয়ে পড়ে রয়েছে, আউটলাইন এক্সটেন্ড হয়ে রয়েছে। এবং এই সেঞ্চুরির ক্রিপ্ট মানে হচ্ছে, তোমরা দেখে থাকবে নিশ্চয়ই, বিভিন্ন মুভি টুভিতেও দেখা যায়, যখন দফনস্থ করা হয়, কবর দেওয়া হয়, স্পেশালি ইন ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইন ইসলাম, কবর দেওয়ার সময় মাটি খুঁড়ে একটা ঘর টাইপের বানানো হয়, সেইটাকে মানে বারিয়াল রুম বলতে পারো। তো সেটাকে বলছে ক্রিপ্ট। বলছে হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি। এবং এই সেঞ্চুরিটা যে মরছে, এই সময়কালটা যে মরছে, তার বারিয়াল রুম বা ক্রিপ্টকে ক্লাউডি ক্যানোপি, মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকারময় মেঘাচ্ছন্ন আকাশ। ক্লাউডি কেন বলল? ক্লাউডি এই জন্যই বলা হলো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যতগুলো ফ্যাক্টরিজ গড়ে উঠেছিল, সেই ফ্যাক্টরিজের দূষণ চারিদিকে এমন ভাবে ভরে গেছিল যে পরিবেশের 12টা বেজে গেছিল, এই জন্যে সেটাকে ক্লাউডি বলা হয়েছে। তারপরে কি, দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, দ্য উইন্ড, প্যাথেটিক ফ্যালাসি, দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট। এবং এই সেঞ্চুরি যে মারা গেছে তাকে দফনস্থ করা হচ্ছে, সে মেঘাচ্ছন্ন আকাশের মাঝে, মেঘাচ্ছন্ন আকাশটা যেন মনে হচ্ছে তার বারিয়াল গ্রাউন্ড। এবং এই বাতাসটাও যে বইছে, বাতাসের মধ্যেও যেন একটা মুনফুল সং আমরা শুনতে পাচ্ছি, মানে বাতাসটাও যেন আমাদেরকে শান্তি দিচ্ছে না। টমাসারি কত সুন্দর নিখুঁত ভাবে প্রকৃতিকে কাজে লেগিয়েছেন। টমাসারি কিন্তু রোমান্টিক্স যারা ভীষণ ইনফ্লুয়েন্স ছিলেন, বাট রোমান্টিক্সরা প্রকৃতির মাঝে যেমন শান্তি খুঁজে পেতেন, টমাসারি কিন্তু সবসময় সেটা পাননি, বরং প্রকৃতির বিভিন্ন এলিমেন্টকে নিয়ে তিনি একটা ডেজোলেট, গ্লুম, একটা ব্লিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছেন। এটা তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। বোঝা গেল? The ancient pulse of germ means germination and birth, was shrunken, hard and dry, and every spirit upon earth seemed fervorless as I. Ancient represents eternal, মানে চিরস্থায়ী, যুগ যুগ ধরে চলে আসছে, যতদিন পৃথিবী থাকবে ততদিনই ব্যাপারটা থাকবে। পালস মিন্স ব্রিথ অর লাইফ, তাই তো? তাহলে যুগ যুগ ধরে চলে আসা জার্মিনেশন এন্ড বার্থ,
জন্মের একটা সাইকেল, সেটা যেন ওয়াজ শ্রাঙ্কেন, সংকীর্ণ হয়ে গেছে বা ন্যারো হয়ে গেছে, হার্ড হয়ে গেছে এবং শুকিয়ে গেছে। ইট হ্যাজ বিকাম ডিফিকাল্ট, ইট হ্যাজ বিকাম ডিফিকাল্ট। আগের পোর্শনটাতে কবি ডেথকে রিপ্রেজেন্ট করছেন, দ্য ডেথ অফ এ সেঞ্চুরি। পরেরটাতে তিনি বার্থের কথা বলছেন। এবার কিসের বার্থ? 19 সেঞ্চুরি ডেথ হচ্ছে। এই ডেথটা কিসের হচ্ছে? একটা সেঞ্চুরির ডেথ হচ্ছে। এইখানে আর একটা নতুন একটা সেঞ্চুরির বার্থ হচ্ছে, 20 সেঞ্চুরি বার্থ হচ্ছে, তাই তো? কারণ কবিতাটা লেখা হয়েছিল সেই সময়। তিনি বলছেন এই 20 সেঞ্চুরির জন্মটা যেন ভীষণ কঠিন এবং ড্রাই, শুকনো, মানে জন্মাতে চাইছেন। ইট মিনস ভিক্টোরিয়ান শেষ হয়ে মডার্নিজমে যে যাবে, তো ভিক্টোরিয়ান যেসব আইডিয়াস গুলো ছিল আর মডার্নিজমে যেসব আইডিয়াস গুলো হবে কবি জানেন না, এবং কবি এটা অ্যাজিউম করছেন যে এই সময়ে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা যেমন, তার পরিবর্তন হবে না, বরং আরো খারাপ জায়গাতে যাবে মডার্নিজম। তাহলে পূর্ণাঙ্গ একটা সমাজের জন্ম হবে না, কঠিন হবে, সেটার কথাই বলছেন। মানে 1900 সালের শেষ দিনে দাঁড়িয়ে তিনি 1901 সালে, মানে 19 সেঞ্চুরির শেষ দিনে দাঁড়িয়ে 20 সেঞ্চুরিকে তিনি আলাদাভাবে ভাবতে পারছেন না বলেই 20 সেঞ্চুরির বার্থটাকে তিনি কঠিন ভাবে দেখছেন। বোঝা গেল? তারপরে কি? and every spirit upon earth seemed fervorless as I. every spirit, তিনি সমস্ত হিউম্যান বিংস কে কালেকটিভলি প্রেজেন্ট করছেন। বলছেন আশেপাশের যত যা মানুষজন আছে পৃথিবীর বুকে, seemed fervorless as I. fervorless মানে হচ্ছে uninterested, isolated, lack of enthusiasm, উচ্ছ্বাস নেই, জীবনী শক্তি নেই, আমার মতোই যেন গোটা পৃথিবীতে মানুষজন। এবার একটা জিনিস দেখো, এভরি স্পিরিট কেন বলা হলো না, ম্যানকাইন্ড কেন বলা হলো? সরি, এভরি স্পিরিট কেন বলা হলো, ম্যানকাইন্ড কেন বলা হলো না? কারণ কবি প্রত্যক্ষ করছেন যে ভিক্টোরিয়ান যুগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে মানুষ আর মানুষ নেই, মানুষ ভূতে রূপান্তরিত হয়েছে। দে হ্যাভ টার্নড ইনটু ঘোস্ট। their ideas, their profitability, their ethics, their values, everything turned into, the ghostly atmosphere. তো এই কারণে হয়তো তিনি এটা ব্যবহার করেছেন। ওকে, at once আগের দুটো স্ট্যান্ডাতে কবি অ্যানালিসিস করলেন, কবি 19 সেঞ্চুরির শেষার্ধে এসে তিনি কি ফিল করছেন সেটা আমাদের সামনে তুলে ধরলেন। সেখানে কবির ব্যক্তিগত জীবনটাও দেখতে পেলাম। একটা হয় না, প্রচন্ড কবি যেন পেসিমিস্টিক। ওই শপেনহায়ার যে দ্য উইলের কনসেপ্টটা, প্রচন্ড পেসিমিস্টিক একটা আইডিয়াসকে তিনি আমাদের সামনে তুলে ধরলেন। তারপরে কি বলছেন? অ্যাট ওয়ান্স, হঠাৎ করে এখানে কিন্তু টোন শিফট হয়ে যাচ্ছে। আ ভয়েস অ্যারাউজ among the bleak twigs overhead. বলছে at once, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম, a voice arouse। এই arouse ব্যাপারটা খানিকটা বিবলিক্যাল রেফারেন্স মনে হবে। যখন বাইবেলে কখনো কোনো বার্তা দেয়া হতো, স্পেশালি যতগুলো প্রফিটস এসছে তাদেরকে যখন কোনো বার্তা দেওয়া হতো, তারা যখন ভীষণ ডিফিকাল্টির মধ্যে থাকতো, তারা ঈশ্বরের কাছে আরাধনা করতো, তারা ঈশ্বরকে বলতো কোনো কথা, হঠাৎ করেই যেন তারা একটা ভয়েস শুনতে পেত। সেই ভয়েসটা তাদেরকে ডিকটেট করতে এবং তাদের মনোবলটাকে বাড়াতো। এখানে হয়তো সেই ভয়েস, যদিও বা কবি কিন্তু টমাস হার্ডি ওয়াজ নেভার বিন অ্যান এথিস্ট, ওকে, কখনো এথিস্ট ছিলেন না, but he questioned the very belief system. অবশ্যই প্রশ্ন করতেন। at once a voice arose among the bleak twigs, এই যে ক্ষত বিক্ষত শাখা প্রশাখা, যে গাছগুলোকে দেখে মনে হচ্ছে লাইফলেস গাছ, যে গাছগুলো কোনো
জীবনী শক্তি নেই, প্রাণ নেই, সেই গাছগুলোর কথা তিনি বলছেন, যা ব্লিক টুইগস ওভারহেড। তো সেই জায়গা থেকে ইট মিনস একদিকেই ক্ষতবিক্ষত ব্লিক লাইফলেস ব্রাঞ্চ, গাছের শাখা প্রশাখা থেকে একটা ভয়েস শোনা গেল, একটা ভয়েস শুনতে পেলাম। সেই ভয়েসটা কি? তাহলে এই ব্লিক টুইগস রিপ্রেজেন্টস হোপলেসনেস, হোপলেসনেস, তাই তো? একটা ভয়েস শুনতে পেলাম। তবে কি? ইন এ ফুল হার্টেড ইভেন সং, ইভেন সং মিনস ইভিনিং সং, ইভেন সং মিনস ইভিনিং সং। This particular idea is associated with the poet's life itself. তার যদি বায়োগ্রাফি পড়ি আমরা, তাহলে দেখবো ছোটবেলাতে কবি প্রত্যেক সন্ধ্যাতে হিম, অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, হিম যেটা চার্চে ইভিনিং সং হয়, সেখানে গিয়ে তার জীবন যে কতটা ডিফিকাল্ট তা সত্ত্বেও ঈশ্বরকে থ্যাঙ্কস গিভিং, ঈশ্বরকে ধন্যবাদ জানানো, এই ব্যাপারটাকে ইভেন সং বলা হয়। তো বলছে ইন এ ফুল হার্টেড ইভেন সং অফ জয় ইনলিমিটেড। ইনলিমিটেড কেন ইউজ হচ্ছে, আনলিমিটেড কেন ইউজ হয়নি? এটা হচ্ছে আর্কেইজম, আগে অ্যানসিয়েন্ট ইংলিশে এভাবে ইউজ হতো। তো ইনলিমিটেড ইউজ করে কবি তার মানে এই পাখির গানটাকে, ইভেন সংটাকে ইটারনাল বা টাইমলেস ব্যাপারটাকে ফিল করাতে চাইছেন আমাদেরকে। ওকে, তো হচ্ছে ইন এ ফুল হার্টেড ইভেন সং অফ জয় ইনলিমিটেড, হঠাৎ করেই এই ব্লিক টুইগস থেকে রাতের এই অন্ধকারে আমি যেন একটা মন ছাড়া, গলা ছাড়া গান শুনতে পেলাম, যে গানটা কিসের বার্তা বহন করছে? যে গানটা যেন আনলিমিটেড জয়, এক্সাইটমেন্ট, হ্যাপিনেসের বার্তা বহন করছে, যেটা কবির কাছে অবাক কাণ্ড যে ভাই চারপাশের এনভায়রনমেন্ট এত ডেডলি, ইভেন পুরো সেঞ্চুরিটাই যেন কবরে ঢুকে পড়েছে, মরছে, সেই সময় হঠাৎ করে একটা লাইফলেস ব্রাঞ্চ থেকে, যে ব্রাঞ্চে যে গাছে একটা পাতাও নেই, সেই উপর একটা লাইফলেস হোপলেসনেস একটা অ্যাটমসফিয়ার থেকে একটা পাখি গান করছে, এবং তার গানে যেন আনন্দ পরিস্ফুটিত হচ্ছে, এবং সেটাও আনলিমিটেড। অ্যান এজেড থ্রাশ, একটা বয়স্ক ছোট্ট পাখি, এই যে look at this bird, an aged thrush, frail, gaunt and small, একটা ছোট্ট, weak, thin, frail means thin, পাতলা, যেন এই পাখিটাও এই প্রকৃতির সঙ্গে খাপ খেয়ে যাচ্ছে। প্রকৃতিতে যেমন কঙ্কাল সার, শার্প অ্যাটমসফিয়ার, ঠিক একই রকম পাখিটাও যেন সেই প্রকৃতির সঙ্গে খাপ খেয়ে আছে। মানে পাখিটার মধ্যেও, পাখিটার বাহ্যিক যে রূপ, পাতলা, না খেতে পাওয়া, কোন রকম কোনো কিছু নেই, অথচ এবং বয়স হয়ে গেছে, অথচ সে গলা ছেড়ে গান গাইছে। ইন ব্লাস্ট বিউটিফুল প্লাম, ব্লাস্ট মানে হচ্ছে এক্সট্রিম ফ্রস্ট উইন্ড, এক্সট্রিম ফ্রস্ট উইন্ড। বিউটিফুল প্লাম, প্লাম মিনস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওই প্রচন্ড ঝোড়ো হাওয়া লেগে এই পাখিটার পালকগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে পাখিটাকে দেখে যেন মনে হচ্ছে এক্সস্ট, প্রচন্ড টায়ার্ড, আর বাঁচবে না, এরকম একটা ব্যাপার, মানে লাইফের লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই পাখিটা টমাস হার্ডি নয় তো, যে সে এইরকম সিচুয়েশনে দাঁড়িয়েও সে কবিতাটা লিখছে। সে তো ক্ষতবিক্ষত, সমাজ দ্বারা ক্ষতবিক্ষত, সে নিজেকে আইসোলেটেড করে নিয়েছে, এবং এতটা আইসোলেটেড করেছে যে সামাজিক চাপ, প্রত্যেকটা মানে একটা নিউজ পেপার যখন তাকে অ্যাটাক করছে, দ্য কারাপ্টার অফ মোরালিটি, এই টাইটেল দিচ্ছে, টমাস হার্ডি দ্য কারাপ্টার অফ মোরালিটি, এই টাইটেল দিচ্ছে, তাহলে তার কি ফিল হতে পারে? তো এটা সেই নয় তো, দ্যাট উই নিড টু থিঙ্ক অফ ইট। had chosen thus to fling his soul upon the growing gloom, এই যে এজেড থ্রাশটা, এই ছোট্ট সেই পাখিটা, সংবার্ড, যে কিনা বয়স হয়ে গেছে, ক্ষতবিক্ষত, যার মধ্যে ঠিকঠাক জীবনী শক্তিও নেই, সে কিন্তু হ্যাড চুজেন, লুক অ্যাট দিস। সিম্পলি তো বলতে পারতো কবি, দ্য এজেড থ্রাশ
ফ্লিং হিজ সোল, তা তো বলেনি। তিনি কি বলছেন? হ্যাড চুজেন, মানে তার কাছে দুটো রাস্তা ছিল। এক, পেসিমিজমটাকে অ্যাডপ্ট করে নিয়ে জীবনটাকেও কিছু হবে না, জীবনেরও কিছু হবে না, জীবনের মরে যাও। আরেকটা, পেসিমিজমটাকে উপেক্ষা করে জীবনের যেটুকুটা ভালো আছে সেটুকুটা ঢেলে দেওয়া। আর এটাই হচ্ছে কনসিয়াস চয়েস অফ সিঙ্গিং, দ্য কনসিয়াস চয়েস অফ ইয়োর উইল। এই জায়গাটাতেই পার্টিকুলার সেই উইলের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হচ্ছে, যে তুমি কি চাইছো, তোমার রিপ্রেজেন্টেশন আছে, তোমার কাছে উইল আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি তোমার উইলকে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কোনোদিনই শান্তি পাবে না। এখানে বলছে হ্যাড চুজেন দাস টু ফ্লিং হিজ সোল, আর সেই পাখিটা চুজ করেছে, কনসিয়াসলি ডিসাইড করেছে, আনকনসিয়াসলি নয়, কনসিয়াসলি ডিসাইড করেছে যে চারিপাশের এনভায়রনমেন্ট খারাপ, মানুষজন খারাপ, সমাজ খারাপ, সবকিছু খারাপ, ইটস ওকে ম্যান, জাস্ট কুল। আমি আমি আমার কাছে যা কিছু আছে সেটুকুটা নিয়ে আমি কি করব? আমি পুরো আত্মা ঢেলে দেব সেই গানে। এবং বলছে আপন দ্য গ্রোয়িং গ্লুম, মানে গ্লুম মিনস নেগেটিভ এনভায়রনমেন্ট। এখন পর্যন্ত 20th সেঞ্চুরি মৃত্যু সজ্জায়, মানে লাস্ট ডে, 19th সেঞ্চুরি লাস্ট ডে, এবং 20th সেঞ্চুরিতে কি হবে দ্য পোয়েট ডাজন্ট নো। তো সেই যে গ্লুম, সেই গ্লুমের কথাই কবি এখানে বলছেন। সো লিটল কজ ফর ক্যারলিংস। ক্যারলিংস মানে কি? ক্যারলিংস মানে হচ্ছে ক্রিসমাস সং, মেরিমেন্ট, জয়, এক্সাইটমেন্ট। অফ সাচ এক্সট্যাটিক সাউন্ড, এক্সট্যাটিক সাউন্ডটা হচ্ছে কার? সেই থ্রাশের। was written on terrestrial things afar or nigh around। বলছে so little, মানে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, so little cause, আমি তো কোনো খুঁজে পাচ্ছি না, not finding thing। কবি তো কিছু খুঁজে পাচ্ছে না যে ফর ক্যারলিংস, এই যে থ্রাশ, যে এই যে মন ভরে আনন্দের গান গাইছে, সে কেন আনন্দের গান গাইছে সেটার কারণ তো আমি কোনো দিকে খুঁজে পাচ্ছি না। এবং ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন মানে হচ্ছে এখানে এভিডেন্ট, এবং এটা অবশ্যই প্রমাণ করছে টেরেস্ট্রিয়াল থিংস। টেরেস্ট্রিয়াল থিংস মানে হচ্ছে নিয়ার বাই ল্যান্ডস্কেপ, আফার অর নাই অ্যারাউন্ড, মানে না দূরে না আশেপাশে আমি কোনো কিছুতে খুঁজে পাচ্ছি না, কোনো কিছুতে এভিডেন্স পাচ্ছি না যেটা ভালো কিছু বার্তা বহন করছে, এবং যে ভালো কিছু বার্তা বহন করার উদ্দেশ্যে কবি এটা পাখি এই গলা ছেড়ে গানটা গাছে। কেন বলছে? কারণ ভিক্টোরিয়ান সমাজে কবি রিয়ালিটিটা দেখেছেন, শুধুমাত্র প্রসপেরিটিটা দেখেননি। তিনি ভালো কিছুর থেকে খারাপ কিছুটা দেখেছেন বেশি। ভালো কিছু হয়েছে 2% মানুষের, 98% মানুষের হয়েছে খারাপ। তো সেই 98% মানুষের খারাপ সময়টাকে তিনি উপলব্ধি করেছেন, এবং তিনি দেখেছেন যে চারপাশে যা কিছু দেখছি, চারপাশে যা কিছু ঘটছে, কোথাও তো আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। তারপরেও এই দ্য সং অফ মেরিমেন্ট, পাখি কিভাবে এত সুন্দর গান গাইছে, এই ব্যাপারটা কবি জিজ্ঞেস করছেন, ভাবছেন মনে মনে। That I could think there trembled through his happy good night air some blessed hope whereof he knew and I was unaware। আমি তো দেখতে পাচ্ছি না, that I could think, আমি তো কোনো প্রমাণ পাচ্ছি না। there trembled through, trembled through means হচ্ছে ইমোশনাল এন্ড পাওয়ারফুল বলতে পারো, ইমোশনালি পাওয়ারফুল, ইমোশনালি পাওয়ারফুল। তো দ্যাট আই কুড থিঙ্ক দে ট্রেম্বল থ্রো, বলছে আমি তো কোনো দেখতে পাচ্ছি না যেখানে পাখিটা ইমোশনালি পাওয়ারফুল হয়ে হিজ হ্যাপি গুড নাইট এয়ার, এই গুড নাইট এয়ার মিনস হচ্ছে মানে দ্য সং অফ দ্য বার্ড, দ্য সং অফ দ্য বার্ড। বলছে হিজ হ্যাপি গুড নাইট এয়ার সাম ব্লেসড হোপ, বলছে আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না যেটা থ্রুতে সেই পাখি ইমোশনালি পাওয়ারফুল হয়ে সে তার শেষ রাতের গুড নাইট সং,
সেটার থ্রুতে কি করছে, একটা আশার মানে আমাদের মনের মধ্যে একটা আশা জাগাচ্ছে। এইচটা কিন্তু বড় হাতের, এটা একটা বিবলিক্যাল রেফারেন্স। এইচটা বড় হাতের বিবলিক্যাল রেফারেন্স, সেটা বলছি আমি কি। অ্যাকচুয়ালি ইন ক্রিশ্চিয়ানিটিতে তিনটে প্রমিনেন্ট জিনিস রয়েছে। একটা হচ্ছে ফেথ, একটা হচ্ছে হোপ, আর একটা হচ্ছে চ্যারিটি। গট ইট? এখানে এই হোপ মিন্স দিস হোপ। কি হোপ? যে সেকেন্ড কামিং হবে, জিসাস ক্রাইস্ট আবার পৃথিবীতে আসবে এবং সমস্ত খারাপ শক্তিকে বা খারাপ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে সমস্ত ভালো মানুষকে সে মানে দে উইল হ্যাভ দ্য ব্লেসিংস টু বি উইথ দ্য জেসাস কাইন্ড অফ। এখানে বলছে যে সে যে একটা আশা আমাদের মনের মধ্যে জাগাচ্ছে, সেই আশাটা হোয়ার অফ হি নিউ, সে হয়তো ব্যাপারটা জানতো, and I was unaware, আমার কাছে কিন্তু সেই ব্যাপারটা ছিল না, আমি কিন্তু জানতাম না। এবার একটা প্রশ্ন করো তো মনে মনে, যেখানে কবি একদিকে পাখিকে রিপ্রেজেন্ট করছেন, একদিকে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, এই পাখিটা কবির মনের কথা নয় তো? এক্সটার্নাল ওয়ার্ল্ডের দিকে যখন কবি তাকাচ্ছেন, কবি একটা মানুষ মানে সামাজিক জীব হিসেবে যখন এক্সটার্নাল ওয়ার্ল্ডের দিকে কবি তাকাচ্ছেন, তখন দেখছেন হোপলেসনেস, পেসিমিজম। কিন্তু কবির মনের মধ্যে সেই পাখি এমনভাবে সাড়া দিচ্ছে যে না, এখনো হোপ বেঁচে রয়েছে, এখনো হোপ রয়েছে। এবং কবি সেই কারণেই বলছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েট্রি, সেই কারণেই কবি বলছেন যে এমন একটা আশার গান সেই পাখি গাইছে যে হোপ সম্বন্ধে সেই পাখিটা জানতো, কিন্তু কবি জানতেন না। দ্য পোয়েট ওয়াজ আনঅ্যাওয়্যার। বোঝা গেল? তাহলে এই কবিতার মধ্যে দেখো প্রত্যেকটা জায়গাতে একটা মডার্নিজমের আইসোলেটেড, এখানে কিন্তু কিচ্ছু নেই। দেখো একটা ল্যান্ড, ব্যারেন একটা ল্যান্ড প্রেজেন্ট করা হয়েছে। মানে কবি একা একা দাঁড়িয়ে একটা যেন ডেড ল্যান্ডকে তিনি অবজার্ভ করছেন, আইসোলেশন, এলিনিয়েশনকে রিপ্রেজেন্ট করছে। কবির পার্সোনাল লাইফ তো বললামই যে কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে। তিনি যেন সেই নভেলই আর লিখবেন না, সেটার ফলে তিনি এক প্রকার সবকিছু ছেড়ে দিয়ে তিনি নিজেকে সমাজ থেকে আইসোলেটেড করে নিয়েছেন। এবং ভিক্টোরিয়ানিজমের যে প্রসপেরিটির, সেটার যে আর একটা রূপ রয়েছে, সেটাকে তিনি এখানে দেখাচ্ছেন যে সেই সেঞ্চুরিতে শুধুমাত্র প্রসপেরিটি হয়েছে, মানে চারিদিকে শুধু সমৃদ্ধ, মানে পজিটিভ সবকিছু হয়েছে এমনটা নয়, নেগেটিভও ছিল। সেই নেগেটিভটা তিনি এখানে হাইলাইট করছেন। ওকে, এবার এসো ফিগারস অফ স্পিচ। নাও হোয়াট ইজ এনজয়মেন্ট? এনজয়মেন্ট মানে হচ্ছে a line of poetry that carries its meaning over to the next line without pause। এই জায়গাটাতে অনেকে ভুল করো। একটা জিনিস মাথায় রাখবে, এনজয়মেন্ট মানে যে সব সময় উইদাউট পজ হবে এমনটা নয়, পজ দিয়েও হতে পারে। যদি একটা থট একটা লাইন থেকে আর একটা লাইনে সেম থটটা ভেসে আসে, তাহলে ছোট্ট একটা পজ, যে পজটা না থাকলেও হতো, সেটাকে এনজয়মেন্ট হিসেবে কিন্তু ইনক্লুড করা হয়। এর আগের দিন কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, আমি সেটা কিন্তু বলেছিলাম যে এনজয়মেন্ট ডাজন্ট মিন যে একদম কোন রকম কোনো কিছু থাকবে না। এখানে দেখো, আই লিনড আপন এ কপিস গেট when frost was spectre gray, এখানে কোনো পজ নেই, এই লাইন থেকে এই লাইনে থট রিপ্রেজেন্ট করছে, এটা এনজয়মেন্ট, নির্দ্বিধাতে এটা এনজয়মেন্ট। বাট যখন কমাও থাকতে পারে, সেমিকলনও থাকতে পারে, এবং নেক্সট লাইনে সেম থটটারই ফ্লো, মানে ইট ইজ দ্য ফ্লো অফ থট, ওকে, সেই যদি মেনটেন হয় তাহলে কিন্তু সেটাকে আমরা এনজয়মেন্ট বলতে পারি। ওকে, নেক্সট Azura, a pause within line of poetry। দেখো, some blessed hope whereof he knew and I was unaware। একই লাইনের মধ্যেই হঠাৎ করে যখন একটা পজ দেওয়া হচ্ছে এবং এই পার্টিকুলার জিনিসটা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, তখন সেটাকে আমরা Azura বলি। নেক্সট alliteration। alliteration হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস এট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস। এই alliteration এবং কনসোনেন্টস এর মধ্যে অনেকে গন্ডগোল করছো। দেখো, alliteration কি? at the beginning of words, এটা মাথায় রাখো। alliteration is at the beginning of words। এখানে দেখো,
দ্য ক্রিপ্ট অফ দ্য ক্লাউডি ক্যানোপি। তাহলে এই পার্টিকুলার সাউন্ডটা দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে আছে, কিন্তু যখন কোনো কনসোনেন্ট সাউন্ড কোনো একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডের প্রথমে থাকবে রিপিটেড ভাবে, তখনই আমরা সেটাকে অ্যালিট্রেশন বলবো। কনসোনেন্টস কোনটাকে বলবো সেটা আমরা দেখছি। রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস উইদিন আ ওয়ার্ডস, যে কোনো জায়গাতে এখানে কিন্তু আ সাউন্ডটা অ্যান্ড এই পার্টিকুলার আর সাউন্ডটা রিপিটেড হচ্ছে, ভাওয়েল সাউন্ডস। এবার আসো কনসোনেন্সে। কনসোনেন্স কি? কনসোনেন্সটা হচ্ছে যখন কনসোনেন্ট সাউন্ড মিডল বা এন্ডে থাকবে। অ্যালিট্রেশনে এট দ্য বিগিনিং ছিল, আর এখানে কি হচ্ছে মিডল বা এন্ডে থাকবে, তখন সেটাকে আমরা কনসোনেন্স বলবো। দ্য সেঞ্চুরিজ ক্রপসেস আউটলাইন, এখানে দেখো সা সাউন্ড, এই যে সেঞ্চুরিজ ক্রপসেস, এই যে সা সাউন্ড, এটা সা সাউন্ডটা কোথায় আছে? মাঝখানে রয়েছে, এটা কিন্তু প্রথমে নেই, তাই তো? তো অ্যালিট্রেশন এবং কনসোনেন্সের কিন্তু এটা বেসিক পার্থক্য, যে অ্যালিট্রেশন কনসোনেন্ট সাউন্ডটা প্রথমে থাকবে, কনসোনেন্সে কনসোনেন্ট সাউন্ডটা মাঝখানে বা শেষে থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট, পার্সোনিফিকেশন, গিভিং হিউম্যান ট্রেটস টু দ্য নন হিউম্যান এন্টিটি। যেমন ফ্রস্ট, ফ্রস্টকে কি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে? স্পেক্টার, ঘোস্ট, মানে স্পেক্টার গ্রে, আর ঘোস্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্য সেঞ্চুরি, সেঞ্চুরিকে মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, ডেড বডি হিসেবে, তাই না? উইন্ড, উইন্ডকেও তো একটা মোর্নার, উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট। উইন্ড কখনো গান গাইতে পারে, কিন্তু এখানে গান গাওয়ানো হয়েছে। তো এগুলো হচ্ছে পার্সোনিফিকেশন। যখনই কোনো নন হিউম্যান এন্টিটিকে হিউম্যান ট্রেটস দেওয়া হবে, সেটাকে আমরা পার্সোনিফিকেশন বলবো। নেক্সট, সিমিলি। সিমিলি কি? লাইক বা অ্যাজ দিয়ে কোনো কিছু থাকলেই সিমিলি। দেখো, লাইক এ স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স সিমড ফাবুলাস অ্যাজ আই। ওকে, এগুলো হচ্ছে সিমিলি। নেক্সট হচ্ছে মেটাফর। মেটাফর হচ্ছে দুটো আনলাইক জিনিসের মধ্যে তুলনা উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। ডাউন দ্য সেঞ্চুরিজ ক্রপসেস, তাহলে সেঞ্চুরি কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? মানুষের সঙ্গে। এখানে ইনডিরেক্টলি আমরা তো মানুষকে বলছি। হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি, তো এই যে ক্লাউডি ক্যানোপি মানে স্কাইকে রিপ্রেজেন্ট করছে, তো এই যে স্কাইকে রিপ্রেজেন্ট করছে। তো তাহলে স্কাইকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি এর সঙ্গে? বারিয়াল গ্রাউন্ডের সঙ্গে, বারিয়াল ল্যান্ডের সঙ্গে, সরি বারিয়াল রুমের সঙ্গে। তো সেটা মেটাফর। দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, তাহলে দ্য উইন্ডকে কি এর সঙ্গে তুলনা করা হচ্ছে? মোর্নার, কাঁদছে। ডেথ ল্যামেন্ট, ডেথ ল্যামেন্ট মানে হচ্ছে সেই ফিউনারাল সং, সেই এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড এক্সটেন্ডেড মেটাফর। এক্সটেন্ডেড মেটাফর মানে হচ্ছে যে থ্রু আউট দ্য পোয়েট্রি আর থ্রু আউট এ পার্টিকুলার প্যারাগ্রাফ, তুমি যখন একটা কনসেপ্ট বা একটা আইডিয়া সবসময় বিরাজমান, তখন সেটাকে এক্সটেন্ডেড মেটাফর বলবো। এখানে দুটো প্রমিনেন্ট এক্সটেন্ডেড মেটাফর রয়েছে। একটা হচ্ছে থ্রাশ, রিপ্রেজেন্টস হোপ, আর একটা কি? আর একটা হচ্ছে তোমার ব্লিক এনভায়রনমেন্ট, তাই তো? এনভায়রনমেন্ট, ব্লিক এনভায়রনমেন্ট রিপ্রেজেন্ট করছে হোপলেসনেস, বা ওই যে ডার্কলিং যেটা, হোপলেসনেস। বোঝা গেল? এই দুটো হচ্ছে এক্সটেন্ডেড মেটাফর হিসেবে ইউজ করতে পারো। সো দিস ইজ ইট। আজকে আমাদের এতটাই থাক। এরপরের ক্লাসে আমরা নতুন আর একটা টপিক নিয়ে আলোচনা করব। খুব মন দিয়ে পড়াশোনা করো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।